2026 সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের মসনদ উল্টে দেওয়ার জন্য দিল্লির দাদারা যখন একের পর এক চাল চালছিল, ঠিক তখনই পুরো গেমটা উল্টে দিল ঢাকার ডিবি পুলিশ। মেজর মোজাফফরের অ্যারেস্ট হবার সাথে সাথে ভারতের শত কোটি টাকার মিশন এক রাতের মধ্যেই যেন ধুলোয় মিশে গেল। তারেক রহমানকে হত্যা করে হাসিনাকে আবারও দেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা ভারতের পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়েছে। সাথে সাথে ফাঁস হয়েছে তারেক রহমানকে হত্যা করার ব্লুপ্রিন্ট। কিভাবে তারেক রহমানকে ডিসেম্বরের মধ্যে চিরতরে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছিল, কি আছে সেই ব্লুপ্রিন্টে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2026 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের শাসনভার যখন তারেক রহমানের হাতে আসে, তখন থেকেই দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। গত 1.5 দশক ধরে ঢাকাকে কেন্দ্র করে ভারত যে একচেটিয়া আধিপত্য আর দাদাগিরির রাজত্ব কায়েম করছিল, নতুন প্রশাসন এসে যেন অত্যন্ত সাহসিকতার সাথে সেই চেনা ছকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। ক্ষমতায় বসার পর থেকেই তারেক রহমান কোনো রকম ভূ রাজনৈতিক তোষামোদের ধার না ধরে সম্পূর্ণ স্বাধীন এবং দেশের স্বার্থে বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করেন। বেইজিংয়ের সাথে একের পর এক মেগা প্রজেক্টের চুক্তি স্বাক্ষর এবং বিশ্ব মঞ্চের পরাশক্তিগুলোর সাথে বাংলাদেশের এই কৌশলগত ঘনিষ্ঠতা দিল্লির সাউথ ব্লককে রীতিমতো দিশেহারা করে তোলে। শুধু তাই নয়, পাকিস্তানের সাথেও নতুন করে বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগের পথ খুলতে থাকে। কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় অপমানজনক ধাক্কাটি আসে তখন, যখন তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুত একটি বিশাল ইকোনমিক জোন প্রকল্প বাংলাদেশ সরকার সরাসরি বাতিল ঘোষণা করে। এই এক সিদ্ধান্তে মোদি প্রশাসনের রাতের ঘুম হারাম হয়ে যায়। চরম ক্ষোভ আর প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেন যে তারেক রহমানের এই উত্থান এবং স্বাধীন পথ চলা যদি এখনই থামানো না যায়, তবে বাংলাদেশে তাদের আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। আর এই চরম মরিয়া ভাব থেকেই জন্ম নেয় আগামী ডিসেম্বরের মিশন, যে কোনো মূল্যে তারেক রহমানকে চিরতরে সরিয়ে দিয়ে ঢাকায় আবার শেখ হাসিনার সরকারকে রাজকীয়ভাবে পুনর্বাসন করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। দিল্লির মূল পরিকল্পনা ছিল 2026 সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ভেতরে এমন একটি কৃত্রিম অরাজকতা, দাঙ্গা এবং ভয়াবহ গণ্ডগোল তৈরি করতে, যাতে বর্তমান সরকারের ভিত পুরোপুরি নড়ে যায়। পরিস্থিতি পুরোপুরি ঘোলাটে করে সেই বিশৃঙ্খলার সুযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানোর ছক কষা হয়েছিল। তাই কিছুদিন আগেই ভারত থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছেন। এই মিশন সফল করতে হলে বর্তমান শীর্ষ নেতৃত্বকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া ছিল রয়ের প্রধান টার্গেট। চারিদিকে যখন রয়ের এই অদৃশ্য জাল বিছানো হচ্ছিল, তখন দেশের ভেতরেও এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ প্রকাশ্যে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়ে বসেন। অভিজ্ঞ এই প্রবীণ নেতা পরিষ্কার ভাষায় আশঙ্কা প্রকাশ করেন যে কোনো মুহূর্তে তারেক রহমানকে টার্গেট করা হতে পারে, এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত কাটাতে পর্যন্ত নিষেধ করেন। কিছুদিন পরই ঢাকার বুকে অত্যন্ত গোপনে গ্রেফতার হন 4.5 দশক ধরে নিখোঁজ থাকা এক রহস্যময় অপরাধী মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এই সেই মোজাফফর যে আজ থেকে 45 বছর আগে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল উগ্র সেনা কর্মকর্তার হাতে তৎকালীন জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে অন্যতম প্রধান ও সক্রিয় ভূমিকা পালন করেছিল। দীর্ঘ 4.5 দশক ধরে এই অপরাধী ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে কলকাতার বিভিন্ন গোপন আস্তানা এবং মালদহের নিরাপদ জোনে নিজেকে লুকিয়ে রেখেছিল। সেখানে সে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নাম ধারণ করে ছদ্মবেশী জীবন পার করছিলেন। সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হলো, বিগত শেখ হাসিনা সরকারের পুরো 15 বছরের শাসনামলে এই মোজাফফর অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতে বহাল তবিয়তে লুকিয়েছিল। শেখ হাসিনার প্রশাসন তাকে অত্যন্ত সুকৌশলে আড়াল করে রেখেছিল, যাতে তার গায়ে আইনের একটা আঁচড়ও না লাগে।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন শেখ হাসিনার তাসের ঘর ভেঙে পড়ে, তখন এই অপরাধী তড়িঘড়ি করে আবার ভারতে পালিয়ে যায়। মোদি প্রশাসন ও শেখ হাসিনার অনুসারীরা ভেবেছিল ২০২৬ সালে তারেক রহমান সরকার গঠন করার পর সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো সহজ হবে। তাই তারা অত্যন্ত গোপনে মোজাফফরকে আবার ঢাকায় নামায়, যাতে ১৯৮১ সালের মতো আরেকটি অন্ধকার অধ্যায় তৈরি করা যায়। কিন্তু রয়ের বাঘা বাঘা গোয়েন্দারা ভাবতেও পারেনি যে ২০২৬ সালের ঢাকার মাটি আর আগের মতো ফাঁকা নেই। ভারতীয় গোয়েন্দারা যখন তাদের পাতা জালে তারেক রহমানকে আটকাতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন ভূ রাজনৈতিক খেলায় আকস্মিক এন্ট্রি নেয় পাকিস্তানের দুর্ধর্ষ ও খ্যাপাটে গোয়েন্দা সংস্থা ISI। রয়ের এই বিশাল অন্তর্ঘাতমূলক পরিকল্পনার সমান্তরালে ISI তাদের নিজস্ব কাউন্টার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সক্রিয় করেছিল। পাকিস্তানের গোয়েন্দারা রয়ের সাজানো এই ডিসেম্বরের মিশনের প্রতিটি নিখুঁত বিবরণ, রুট এবং এজেন্টের অবস্থান ট্র্যাক করে ফেলে। এরপর ISI এমন এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দেয় যা রয়ের বাঘা বাঘা এজেন্টদের রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। ISI এর দেওয়া অত্যন্ত সুনির্দিষ্ট ও নিরেট গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার ডিবি পুলিশ একটি ঝটিকা ও নিখুঁত অভিযান পরিচালনা করে। আর সেই অভিযানে হাতে নাতে ধরা পড়ে যায় ৪৫ বছর ধরে অদৃশ্য হয়ে থাকা এবং ভারতের গুটি হিসেবে ব্যবহৃত হওয়া মোজাফফর হোসেন। মুহূর্তের মধ্যে ভারতের শত কোটি টাকার আন্তর্জাতিক মিশন পুরোপুরি মাঠে মারা যায়। মোদি প্রশাসনের নিখুঁত মাস্টার প্ল্যানে এক নিমেষে চুলকানি মেখে দেয় পাকিস্তানের গোয়েন্দারা। ISI এর মোক্ষম জবাবে রয়ের পুরো প্ল্যানের খেল খতম হয়ে যায়। ভারতের মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়ে পাকিস্তানের এই দুর্ধর্ষ সংস্থা প্রমাণ করে দিয়েছে যে নতুন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো রকম মাতবরি বা দাদাগিরি করতে এলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। যে অপরাধীকে দীর্ঘ ৪৫ বছর ধরে শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি, এমনকি অতীতে বিএনপি ক্ষমতায় থাকার সময়ও যাকে ধরা সম্ভব হয়নি, তাকে এত সহজে গ্রেনেড বেগে খুঁজে বের করার পেছনে ISI এর অবদান অনেক। গ্রেপ্তার হওয়া মোজাফফর হোসেনের অতীত ঘেঁটে জানা যায় সে মূলত শেখ মুজিবুর রহমানের বিতর্কিত রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে রক্ষী বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮১ সালে সে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিল। রক্ষী বাহিনীর সেই পুরনো রাজনৈতিক আনুগত্য থেকেই কি সে জিয়ার ওপর প্রতিশোধ নিতে এই অপারেশনে অংশ নিয়েছিল? মোজাফফরের এই নাটকীয় গ্রেপ্তারে ৪৫ বছর আগের অনেক না বলা কথা আজ আবার জনসমক্ষে চলে এসেছে। কারাগারে ডিম থেরাপি দেওয়ার পর আসল সত্য বলতে শুরু করেছেন মোজাফফর। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক ওই দিনটিতেই শেখ হাসিনা কেন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন, সেই রহস্যের জটও হয়তো এবার খুলবে। আর আগামী দিনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের বাকি গোপন সত্যগুলোও ধীরে ধীরে দেশবাসীর সামনে চলে আসবে, সেটাও নিশ্চিত।